বুঝলো, তুমি বিদেশ থেকে কত টাকা পাঠিয়েছো? মোট 30 লাখ টাকা পাঠাইছি, প্রত্যেক মাসে মাসে তার অ্যাকাউন্টে পাঠাই। আচ্ছা বৌমা, তুমি এই টাকা কি করছো? আমার সব টাকা খরচ হয়ে গেছে। আমি তো টাকা ওনার সংসারে খরচ করছি, আমি তো বাইরে কোথাও খরচ করি নাই। আচ্ছা মাদবর চাচা, আপনি আমার একটা কথা কন তো, 5 বছরে 30 লাখ টাকা কি খুব বেশি টাকা যেটা আমি ওনার সংসারে খরচ করে ফেলাইছি? মাদবর সাহেব, ডাহা মিথ্যা কথা বলতেছে। এই সংসারের যত খরচ সব তো আমার মাই করছে। আর আমাদের জমিতে যে ফসল হইতো সেইগুলা তো আমার সংসারের কাজে লাগাইছে। তারে এছাড়াও আমি আলাদা খরচ পাঠিয়েছি, যখন যেটা চাইছে আমি তারে সেটা দিছি। 30 লাখ টাকা আমি তারে আলাদাভাবে অ্যাকাউন্টে দিছি আমার ঘর করার জন্য, আমার সন্তানের ভবিষ্যতের জন্য। সেই টাকাটা সে নিয়া মাইরা দিছে। এই লোকটারে, এই বদমাশ লোকটারে সবগুলো টাকা দিছে মেম্বার সাহেব। এর কথা বিশ্বাস করেন না। এই থামেন, যেটা জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। আমি টাকা উনারে দিছি মানে কিসের টাকা উনারে দিছি? পুরা টাকা আমি আপনার সংসারের পিছনে খরচ করছি। আর তাছাড়া আপনার পোলার পিছনে, আপনার মার পিছনে, আপনার বোনের পিছনে, ও চৈদ্দ গোষ্ঠীর পিছনে যে সমস্ত টাকা আমি নিঃস্বার্থভাবে খরচ করছি, তখন তো আমি আঙ্গুলের কড়া গুণে রাখি নাই যে কোন টাকা কোথায় খরচ করছি। আমি যদি কড়া গুণেই রাখতাম তাহলে তো আমি এখন হিসাব দিতেই পারতাম। আমার কাছে তো কোনো হিসাব নাই, আমি তো সমস্ত টাকা আপনার সংসারে ডাইলা দিছি। বৌমা, কি কইলা? তোমার পোলার পিছনে, আমার পিছনে? এই, আমার পিছনে তুমি কি টাকা খরচ করছো? হ্যাঁ, কিভাবে টাকা খরচ করছো? আরে সংসার চালাইছি তো আমি। হ্যাঁ, ধান উঠছে, চারিদিক দিয়ে আমাকে সব ফসল দিয়ে উঠে, আমরা সেইটা দিয়ে সংসার চালাইছি। আমার পোলার টাকা তো আমার সংসারে লাগাই নাই, সব টাকা জমা পুঁতির মধ্যে রাখ। তুই জমায় 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 তুমি মিয়া বাইজা গেছো, খালি খালি উল্টাপাল্টা কথা কইতেছো। হ্যাঁ, এই শোনেন, আমারে বৌমা ডাকবেন না, আমি কারো বৌমা না। আর আপনি এই কথা বলেন কোন সাহসে? হ্যাঁ, আপনার এত দামি দামি ওষুধ, ফল মূল, চিকিৎসার জন্য সমস্ত খরচ আমি তো উদার মনে করে গেছি। আমি তো আমার কাছে 1 টাকাও রাখি নাই। এখন 5 বছর পরে পোলা আইছে দেখা আপনারা আমার কাছে টাকার হিসাব চাইতেছেন। বাহ, চমৎকার। এই, কয় টাকার ওষুধ লাগছে? হ্যাঁ, আমার মায়ের পেছনে কি 30 লাখ টাকার ওষুধ লাগছে? এই দুজনে থামো। এই জীবনে আমি অনেক সালিশ করছি, কিন্তু তোমরা যা বলতেছো এর বিচার আমি কি করবো আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা বারেক ভাই, আপনার তো মেয়ে, আপনার কিছু বলার আছে? মাহাত্মা স্যার, আমার আর কি বলার থাকো। আমার মনে হয় এই বিচার সালিশে আমার আসা উচিত হয় নাই, কারণ আমার এরকম একটা মেয়ে কোনো ঘরে যেরকম আর জন্ম না হয়, আমি এইটাই কামনা করি। এতটুকু একটা বাচ্চা, এত বড় সংসার, সুন্দর একটা সংসার রাইখা এই হারুনের সাথে বিয়ে হয়েছে, ওই হারুনের সাথে বিয়ে করলো। একবার ভাবলো না তার সন্তানের কথা, তার বাপের কথা একবার ভাবলো না। এই বিচারে আসার আগে আমার মরণ হওয়া উচিত ছিল। তা আজকে আমার এরকম একটা বিচারের মধ্যে থাকতে হইব। স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চলে যাই। আমার এই বিচারে থাকার দরকার নেই, আমি চলে যাই। আপনি আমার অনুমতি দেন, আমার এই বিচারে আমার থাকা লাগবে না। ঠিক আছে বারেক ভাই, আপনি যান। বুঝলো, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। এখন তুমি বিদেশ থেকে টাকা কামাই করে তোমার ওয়াইফের নামে পাঠিয়েছো, সে এখন টাকা না দিয়ে বলছে যে তোমার সংসারে খরচ করেছে। আসলে এর বিচার আমি কি করব? তারপরেও ডিভোর্স, দ্বিতীয় বিয়ে, এটা আইনে কোনো নিষিদ্ধ নেই। সে তোমারে ডিভোর্স দিয়ে হারুনরে বিয়ে করেছে, এটা কোনো অন্যায় না। তাই বলে কি তুমি নতুন করে আবার জীবন শুরু করো? তোমার সন্তানের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। তাছাড়া তুমি তো পুরুষ মানুষ, আর পুরুষ মানুষই তো টাকা ইনকাম করে, তাই না? তাইলে আমি আর আমার টাকা ফেরত পাবো না, তাই না মাদুর সাহেব? জানেন মাদুর সাহেব, আমি যখন প্রবাসে ছিলাম তখন আমি অনেক কষ্ট করতাম, যে কষ্টটা আপনারা কোনদিন কল্পনা করতে পারবেন না। আপনারা সবাই ভাবতে পারেন যে আমরা যারা প্রবাসে থাকি তারা অনেক সুখে থাকি, টাকা টাকা হাত বাড়াইলেই টাকা, কিন্তু তা না। অনেক উঁচা উঁচা বিল্ডিং, বড় বড় বিল্ডিং, 100 তলা 200 তলা বিল্ডিং,
ওই বিল্ডিং এ যখন ঝুলতাম না, তখন নিচের দিকে তাকাইলে নিজের মরণটা দেখতে পারতাম, কিন্তু নিজের মন রে বুঝ দিতাম। তারপর ওই যে মোটা মোটা রড আছে না মাদবর সাহেব, এগুলো বেঁকা থাকে, এগুলো সোজা করতে হয়। সোজা করতে যায় এই দুইটা হাতের মধ্যে খড় করে যেত। এই দুইটা হাতের দিকে তাকায়া একটা জিনিসই ভাবতাম, আমার স্ত্রীর কথা, আমার সন্তানের কথা। তাদের ছবিটা আমার চোখের মধ্যে ভাইসা উঠতো, সব কষ্ট দূর হয়ে যেত। আর নিজের মনের বুঝ দিতাম আর কইতাম, এইটুক কষ্ট যদি না করো তাহলে গ্রামে যা সুখ করবি কেমনে? এই দেখেন আমার সুখ। জানেন মাদবর সাহেব, আমার টাকা পয়সা দিয়ে কোনো কষ্ট নাই। এই হাত দিয়ে টাকা বানাইছি, লক্ষ লক্ষ টাকা বানাইছি। তারা আমি 30 লাখ টাকা দিছি, এছাড়াও তারা আমি আরো লক্ষ লক্ষ টাকা দিছি। এই টাকা আমি আবার বানাইতে পারবো। আমার কষ্ট, আমার সন্তান, আবার এই নিষ্পাপ সন্তানটার মুখের দিকে তাকাইও একটা বার তার মায়া হইল না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তারা সুখে থাকলে আমি সুখী। আপনার সব বিচার আমি মাইনে নিলাম। দেখো বুঝলো, অনেক প্রবাসী এরকম ভুল করে। এগুলো দেখে তো অনেক শিক্ষা নেওয়া উচিত ছিল, তোমার আরেকটু চালাক হওয়া উচিত ছিল। তা মাদবর সাহেব, একই কথা বারবার বলে, বারবার বলে, কান ঝালাপালা হয়ে গেছে। আপনি তো আপনার রায় দিয়েই দিছেন না? তাহলে কি আমরা যাইতে পারি নাকি? ঠিক আছে, যাও। চলো মা। জীবনেও সুখ হইব না। ঠিক আছে মাদবর সাহেব, তাহলে আমরা আসি। চলো বাবা। চাচি, আপনার নাতি ছেলেরে নিয়ে বাড়িতে যান, ছেলেরে বুঝান আপনার নাতির তো একটা ভবিষ্যৎ আছে। ওর জন্য হলেও আপনার ছেলেকে শক্ত হতে হবে, নতুন করে শুরু করতে হবে। ওকে বোঝান। এত রাত হয়েছে, তুমি এখনো ঘুমাও নাই, ঘুমিয়ে রয়েছে। এই তোমার আসার সময় হলো, হ্যাঁ এত রাইট করে কেউ বাসায় আসে, আমার একলা একলা বাসায় ভয় লাগে না? ভয় কেন লাগে? ভয় লাগবো কেন মানে? চারিদিকে কি বিপদ আপদ, শত্রু কোনো অভাব আছে? আমি পুরো বাড়ির মধ্যে একলা, কেউ যদি আমার কোনো ক্ষতি করে দেয়, ধরো ওই বন্ধু যদি আমার কোনো ক্ষতি করে দেয়, কইলার হয়ে গেল। কার এত বুকের পাটা যে আমার লগে পাঙ্গালের? এতই সোজা হারুনের বউরে কিছু করে দিল। শোনো, আমি খুব ক্লান্ত, আমার ঘুম চাপতেছে। এই শোনো, তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? বলতেছিলাম কি, তোমার বিয়ার পর থেকে তো আব্বা বিষয়টা মাইনা নিতে পারে না। আব্বা তো আমার সাথে কথাই কয় না। আব্বা মনে হয় কি একটু আর্থিক সমস্যার মধ্যে পড়ছে, বুঝছো? আমি খবর পাইছি, আব্বা তো আমার কাছে এমন কিছু করবো না। তুমি কালকে ব্যাংক থেকে কিছু টাকা তুলে আমার দিও, আমি কালকে আব্বারে যাই দিয়াম। কত টাকা? এই ধরো 50,000 টাকার মতো দাও, তাহলে হইব কি আব্বার যে প্রাথমিক সমস্যাটা আছে এই টাকাইটা যাইব, পরবর্তীতে আমি আব্বার সাথে আলাপ করবো। তোমার কি মাথা মতো ঠিক আছে? মাথা খারাপ হয়ে গেছে না? এত টাকা দেওয়ার দরকারটা কি? কেন হারুন, তোমার তো এমনি সমস্যা থাকার কথা না। আমি তো তোমার টাকা চাইতেছি। আমি যে বজলুর বাড়ি থেকে 30 লাখ টাকা আনছি, সেই টাকা থেকে তুমি আমার 50,000 টাকা তুলে দিবা। এনে তো তোমার কোনো সমস্যা থাকার বিষয় আমি দেখতেছি না। আর তাছাড়া 50,000 টাকা না, শুধু আমার এক্সট্রা 20,000 টাকা দিবা। 20,000 টাকা? 20,000 টাকা কেন? 20,000 টাকা এক্সট্রা দিবা, কারণ হইতাছে রিকোর জন্মদিন। আমি ওরে কথা দিছিলাম যে ওর জন্মদিনে আমি ওরে সুন্দর দেখে একটা সাইকেল কিনা দিব। আমার পোলাটার অনেক দিনের শখ আছিল একটা সুন্দর সাইকেলের। ওরে বাপ রে বাপ রে বাপ, পোলার খুব শখ আছে একটা সাইকেল। বজলুর পোলার লেগে তোমার দর থেকে এবার উঠতেছে। মানে কি কি বুঝাইতে চাইতেছো তুমি? বজলুর পোলা মানে? হ্যাঁ আমি মানতাছি ও বজলুর পোলা, কিন্তু ও কিন্তু আমারও পোলা, সেটা তুমি ভুলা যাও না। আর তাছাড়া আমি ওরে খালি উপহারটা দিও আর চলে আসবো, এক্সট্রা কোনো যোগাযোগ তো আমি রাখতেছি না। মা আমি এইটুকু করবো না? এত কিছু তোমার করা লাগবে না। টাকার বহুত মূল্য, টাকা কামাইতে অনেক কষ্ট করতে হয়। আমি তো জানি এটার অনেক ঝামেলা আছে। শোনো, কালকে ব্যাংকে যাবা, 20,000 টাকা তুলবা, বাড়িতে দিবা। আর এটা পোলা মানুষ, ওরে 1,000 টাকা যদি লাগে 1,000 টাকা আরো তুইলা ওরে চকলেট পকলেট গিফট দিয়ে দেবা। 20,000 টাকা মামা বাড়ির আবদার। আমার এখন ভালো লাগতেছে না, শরীর মরির ঘেমে গেছে তোমার কথা শুনে। মানে কি তুমি না কেমন বদলাই গেছো? বিয়ার আগের তুমি আর এখনের তুমির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি না তোমার ঠিক চিনতে পারি না এখন। ও এইসব ফসর আমার ভালো লাগতেছে না। সারাটা দিন চাপের মধ্যে থাকি, মাথাটা একদম ঝিম ধরে রয়েছে। বাসায় এসে শান্তি নাই, খালি কথা কথা কথা। এখন আমার ঘুম পাইতেছে, লাইট টাইট অফ করো, তুমিও ঘুমাও, আর কথা শুনতে চাই।